দাদার মৃত্যুর পর তার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে শহরের গাড়ি বাড়ি চাকরি এমনকি নিজের গার্লফ্রেন্ডকেও ছেড়ে গ্রামে চলে আসে রাঘব। আর কৃষি অফিসার ক্রাতিকার সহায়তায় শুরু করে তার দাদার স্বপ্নের মডার্ন ফার্মিং। তবে শহরে থাকা রাঘব কি পারবে একজন সফল কৃষক হয়ে দেখাতে আর তার দাদার স্বপ্ন পূরণ করতে? সেটাই দেখবো আজকের গল্প মিট্টিতে। শুরুতেই দেখা যায় একটা গ্রামের মানুষজন দৌড়ে যাচ্ছে ফসলের জমির দিকে। সেখানে রাঘব নামের একজন লোকও যায়, আর সে তার জমির খারাপ অবস্থা দেখে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। সে বলতে থাকে, যখন সবকিছু মাটির সাথে মিশে যায় তখন সেই মাটি থেকেই আবার তোমার নতুন কাহিনী লিখতে হয়। দৃশ্য এখান থেকে আসে ৪৫ দিন আগে মুম্বাই শহরে। সেখানে রাঘবের একটা কোম্পানি আছে যার মূল কাজ ভারতের গ্রাম ভিত্তিক বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা নিয়ে। তো আজ রাঘব একটা ডিল করার জন্য অফিসে আসে। সেখানে রাঘব তার ক্লায়েন্টকে বলে, ভারতে প্রায় ৯০ কোটি মানুষ গ্রামে থাকে আর তারা প্রতিদিন নদীর মাটি মেশানো পানিতেই স্নান করছে। তাদের মতে এখানেই তাদের শান্তি। আর এসব চিন্তা করেই রাঘব একটা সোপ তৈরি করেছে যেখানে তাদের গ্রামের মাটির গন্ধ থাকবে, আর এটার প্যাকেজিং হবে রং বেরঙের। তো রাঘবের এত ইউনিক প্রেজেন্টেশন তার ক্লায়েন্টের বেশ পছন্দ হয় আর তারা ডিলটা ফাইনালও করে ফেলে। তখনই রাঘবের কাছে তার বাবার কল আসে। সে জানায় তার দাদা মারা গিয়েছে। তো রাঘবের এই যে গ্রাম আর কৃষি নিয়ে এত আগ্রহ তা এসেছে তার দাদার থেকেই, কারণ রাঘবের দাদা একজন কৃষক ছিলেন। তাই রাঘব যখন এই নিউজটা পায় সে একেবারে স্তব্ধ হয়ে পড়ে। এবার যেতে যেতে রাঘবকে তার গার্লফ্রেন্ড স্তুতি বলে, কি হয়েছে, কতক্ষণ চুপ করে থাকবে, কিছু তো বলো। রাঘব বলে, যখন আমার মা বাবা শহরে থাকতেন তখন আমাকে আমার দাদা ১০ বছর লালন পালন করেছিলেন, আর আমি এখন এতই বিজি হয়ে গিয়েছিলাম যে ওনার কল পর্যন্ত ধরতে পারিনি, আর আমি শেষ বিদায় বলারও চান্সটা হারিয়ে ফেলেছি। স্তুতি এসব শুনে বলে, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। তখন রাঘব মনে করে তার দাদা ছোটবেলায় তাকে বলেছিল তুমি শহরে যাওয়ার পর অনেক খুশি থাকবে। যদিও রাঘব তার দাদাকে ছেড়ে শহরে আসতে চাইছিল না, কিন্তু তার দাদা অনেকভাবে বুঝিয়ে তাকে শহরে পাঠায় আর বলে সেখানে তোমার জীবন বদলে যাবে, হয়তোবা তখন আমার কথা আর এই গ্রামের মাটির কথা তোমার মনেও থাকবে না। এই সব কথা আজ ভেবে ভেবে রাঘব খুব কাঁদে। এবার রাঘব আসে তার গ্রামে। সে এসেই তার দাদার শেষকৃত্য হতে দেখছিল। তখন সেখানে গিরধারী নামের একজন লোক আসে। সে এসেই বলে, সে কি মারা গেছে? আমি খারাপ হতাম না যদি সে না ঠিক মতো লোনটা শোধ করত, তাহলে আমাকে আজ এইসব করতেই হতো না। তখনই সেখানে গিরিধারীকে একটা ছেলে বলে, এটা কি সময় এসব আজে বাজে কথা বলার? এসব তো পরেও বলা যেত। গিরিধারী তখন বলে, আজে বাজে কথা কে বলছে? আমি তো আমার ডিউটি করছিলাম, আমার তো কোনো ইচ্ছাই ছিল না ওনাকে অপমান করার। এখন তো পুরো গ্রামই বলবে আমার জন্য ওনার হার্ট অ্যাটাক এসেছিল। রাঘব তো এসব শুনতে শুনতে রেগে যায় আর বলে, কি ফালতু কথা বলছো? হ্যাঁ, চুপ থাকো তো। গিরিধারী বলে, আমি সত্যি কথাই তো বলছি। তোমরা বাবা ছেলে এত ভালো ইনকাম করতে, তাহলে লোনটা ক্লিয়ার করলে না কেন? যদি দিয়ে দিতে তাহলে আজ আমার মাথায় এই পাপ তো লাগতো না, তাই না? এবার তো রাঘব তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে গিরিধারীকে একভাবে মারতে শুরু করে। তো সেখান থেকে এসে রাঘব তার দাদিকে জিজ্ঞেস করে, দাদি, কে ছিল ওটা আর এসব কি ফালতু কথা বলছিল? দাদি বলে, গিরিধারী হচ্ছে লোন রিকভার এজেন্ট। তার তো এটাই কাজ যে যারা লোন দিতে পারবে না তাদেরকে অপমান করে লোন পরিশোধ করানো। সে ১৫ লাখ টাকা লোন নিয়েছিল মডার্ন ফার্মিং মেশিনারি কেনার জন্য, অর্থাৎ রাঘবের দাদা আর কি। আর গিরিধারী সেই টাকার জন্য গত ১ বছর ধরে ওনাকে অপমান করে আসছিল। রাঘব তার বাবাকে এবার প্রশ্ন করে, বাবা, তুমি আমাকে কেন এইসব একবার জানালে না? তার বাবা তখন বলে, আমি নিজেই তো কিছু জানতাম না। রাঘব তখন দাদিকে বলে, দাদি, আমাদের ৪০ কোটি জমি আছে, তাহলে দাদার লোন নিতে হলো কেন? তার দাদি বলে, জমি থাকা মানে এই না যে ফসলও তেমনই বেশি হচ্ছে। রাঘব তখন বলতে থাকে, তাহলে এই জন্য আমায় দাদা এত কল করতেন? দাদি বলে, না না, তিনি আর যাই করেন কখনো বাচ্চাদের কাছে টাকা চাইতেন না, নিজে কষ্ট করে মরতেন। রাঘব তখন কাঁদতে কাঁদতে বলে, সব আমার দোষ। আমি যদি কলটা রিসিভ করতাম তাহলে হয়তো দাদা বেঁচে থাকতো। এই কথা শুনে তার দাদি তাকে বলতে থাকে, এইসব কথা বলিস না, এখানে তোর কোনো দোষ নেই। তো সেদিন রাতে রাঘবকে স্তুতি মেসেজ করে আর জিজ্ঞেস করে, তোমার দাদি কেমন আছেন? আর আমাদের নতুন অ্যাপার্টমেন্ট দেখার জন্য বলছিল ব্রোকার। রাঘব বলে, ওকে, ঠিক আছে। তারপরে সে চেষ্টা করে তার দাদার ব্যাপারে সম্পূর্ণ কথাটা বলতে, কিন্তু সে বলতে পারে না। সে তো আবারও মনে করে কিভাবে সে তার দাদাকে বলছিল যে দাদা, আমি শহরে যাব না। তখন তার দাদা বলেছিল, দেখো রাঘব, শহরে গেলে তুমি ভালো নামি দামি স্কুলে পড়ার চান্স পাবে, আর ভালো করে পড়াশোনা করলে একদিন তুমি সফল ব্যক্তি হবে। তো তুমি শহরে গিয়ে দাদাকে সবসময় চিঠি লিখবে তো? রাঘব তখন বলেছিল সে রোজ তার দাদাকে কল করবে। তাই আজ রাঘব তার দাদাকে সরি বলে।
নিজের কথা না রাখার জন্য। সে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে নিজের দাদারই খোঁজ রাখতে পারেনি। পরদিন সকালেই রাঘব গ্রামে থেকে ভিডিও কনফারেন্সে অফিসে মিটিং করছিল, কিন্তু একের পর এক গ্রামের লোকজন এসে তাকে বিরক্ত করতে থাকে। তখন দুইটা ছেলে বলে, ভাই আমরা একটা জায়গা চিনি, সেখানে ভালো নেটওয়ার্ক পাবে, যাবে সেখানে? রাঘব জিজ্ঞেস করে কোথায়? ছেলেটা বলে আমাদের খেতে। এবার রাঘব তাদের সাথে সেখানে যায় আর উঁচু একটা জায়গায় উঠে আবারও কনফারেন্স শুরু করে। তবে তখনই সেখানে ছোট বাচ্চারা খেলা করতে গিয়ে লাঠি ছুঁড়ে ফেলে রাঘবের ল্যাপটপে, যার ফলে তার ল্যাপটপটার স্ক্রিনই ভেঙে যায় আর তার কনফারেন্সও ডিসকানেক্ট হয়ে যায়। রাঘব তো এতে খুবই রেগে যায় আর তার বস কল করে তখন বলে এইভাবে হলে তাদের কাজ হবে না, তাই সে যেন গ্রাম থেকে যত দ্রুত সম্ভব ফিরে আসে। সেদিন রাতে রাঘবের দাদিকে তার বাবা বলে, মা আমাদের সাথে তুমিও শহরে চলো, আমাদের তো শহরে যেতেই হবে তাই না, তুমি একা কিভাবে থাকবে? তখন রাঘবের দাদি বলে, আমি কেন যাব, আমার গরুগুলোকে কে দেখবে? রাঘবের মা সুধা বলে, তাহলে আমরা এগুলো বিক্রি করে দিই। রাঘবের দাদি বলে, কি বলছো সুধা, এরা আমার পরিবারের একটা অংশ, এদেরকে আমি বিক্রি করতে পারবো না। সুধা বলে, তাহলে অন্তত কিছুদিনের জন্যই চলুন শহরে। দাদি বলতে থাকে, যারা শহরে একবার চলে যায় তারা আর কখনো গ্রামে ফেরে না, যেমন তোমরা আর ফেরোনি। রাঘব তখন বলে, দাদি আমাকে শহর ফিরতেই হবে, আমার খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তারপর এখানে নেটওয়ার্কও নেই, আমার ল্যাপটপটাও ভেঙে গেছে। রাঘবের বাবা বলে, ঠিক আছে যাও, আমরা বাবার রিচুয়ালে তোমার সাথে ভিডিও কলে কানেক্ট হয়ে যাব। রাঘব তখন তার দাদিকে সরি বলে। তার দাদি কষ্ট পেলেও মুখে আর কিচ্ছু বলে না। সে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার কাজ খুব গুরুত্বপূর্ণ, তাই যাও, সমস্যা নেই। তো পরদিন যাওয়ার আগে তার দাদি বলতে থাকে, রাঘব মাঝে মধ্যে এসো গ্রামে, আসলে তুমি আশেপাশে থাকলে আমি একটা আস্থা পাই, সাহস পাই মনে। তো রাঘব যাওয়ার পথে তাকে তার ছোটবেলার দুজন বন্ধু বলছিল, ভাই এখানে বসে দাদু তোমার কথা খুব বলতো, সবসময় সবাইকে গল্প করে যেত তুমি কি কি কাজ করো শহরে। রাঘব তো এই সব কিছু শোনার পর চুপচাপ গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। তার খুব খারাপ লাগছিল, কিন্তু করারও কিছু নেই। তবে পথেই রাঘব দেখে কিছু গ্রামের মানুষ লোনের জন্য মিছিল করছে, কিন্তু এই সব কিছু এড়িয়ে রাঘব তার কর্পোরেট লাইফে ফিরে আসে। তবে এবার আর আগের মতো সে কাজ করে শান্তি পাচ্ছিল না। সে কোনো মতে আজ একটা প্রেজেন্টেশন দেয় আর পরে ভাবে, আমি আসলে কি করছি? যখন আমার ফ্যামিলির আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমি তাদেরকে একা করে এসে পড়েছি। রাঘব এইসব ভাবার পরই তার বসকে বলে, আমায় গ্রামে ফিরতে হবে। তার বস ভাবে হয়তোবা তাদের প্রেজেন্টেশনের জন্য রিসার্চ করতে যাচ্ছে, তাই তাকে যাওয়ার জন্য বলে দেয়। রাঘব তো গ্রামে এসেই তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার দাদিও খুব কাঁদে। তো দেখা যায় রাঘবের দাদা মারা যাওয়ার আগে তার স্ত্রী রেণুকাকে বলেছিল, সবারই তো একদিন মরতে হবে, আর আমার মৃত্যুর পর আমার ছাই কিন্তু একদম পানিতে ভাসাবে না, রাঘবের হাতে সেটাকে আমার জমিনে ছড়িয়ে দিতে বলবে, দেখবে আমি আবারও জন্মাবো, কখনো চাল হয়ে তো কখনো অন্য কোনো ফসলের রূপে। রাঘব তার দাদার সেই ইচ্ছাও আজ পূরণ করে। তো এবার গ্রামে সভা হয় সুদর্শনকে নিয়ে, অর্থাৎ রাঘবের দাদাকে নিয়ে। সেখানে একজন বলে, তিনি তো খুব জেদি ছিলেন, যা করার কথা ভাবতেন তা করেই ছাড়তেন, কিন্তু সবসময় তিনি রাঘবের কথা বলতেন আর বলতেন যখন তিনি রাঘবের ব্যাপারে প্রশংসা করেন তখন ওনার নিজেকে খুব স্পেশাল মনে হয়। এবার রাঘবও সেখানে এসে তার দাদুর সম্পর্কে কিছু কথা বলে, যা শুনে সেখানে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। কিছুক্ষণ পর এই গ্রামের কৃষি অফিসার ক্রাতিকা আসে আর এসেই সুদর্শনকে শ্রদ্ধা জানিয়ে রেণুকাকে সান্ত্বনা জানায়। ক্রাতিকা রাঘবকে বলে, আপনার কথা সবসময় আপনার দাদু বলতেন, যখনই আমার অফিসে আসতেন তখনই আমি আপনার ব্যাপারে শুনেছি। উনি সবসময় মডার্ন ফার্মিং এর ব্যাপারে জানার চেষ্টা করতেন, খুব আগ্রহ ছিল ওনার, গ্রামের কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে চাইতেন তিনি। আমার সত্যি ওনার জন্য খারাপ লাগছে। রাঘব তখন তাকে ধন্যবাদ জানায় তার দাদুকে সবসময় সময় দেওয়ার জন্য। এবার কৃষি অফিসার আসে কৃষি বিদ্যালয়ের খবর নিতে, কিন্তু দেখে সেখানে তো কৃষি বিষয়ে পড়াশোনা করানো বাদ দিয়ে শরীর চর্চা করানো হচ্ছে। তাই রঞ্জনকে ডেকে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। রঞ্জন বলে, ম্যাডাম আমি অনেক চেষ্টা করেছি এদেরকে শেখানোর জন্য, কিন্তু এরা এসব নিয়ে শেখার কোনো আগ্রহই প্রকাশ করে না, তাই আমি ক্লান্ত, এ কারণে না পেরে এখন এসব শেখাচ্ছি। গ্রাম প্রধান সুজান সিং বলে, আরে ম্যাডাম কেউই এই মডার্ন ফার্মিং এর ব্যাপারে আগ্রহী না, কেউ চায় না এইসবে সময় নষ্ট করতে। এই যে সুদর্শন বাবুকেই দেখুন না, তিনি মডার্ন ফার্মিং করতে গিয়ে লোনে ডুবলেন আর মারাও গেলেন। এটা শুনে রাঘব বলে, আপনি মুখ সামলে কথা বলুন। ক্রাতিকাও তখন তাদেরকে সাবধান করে দেয় যে তারা যেন এইসব কাজ রেখে কিছু কাজের কাজ করে, আর রাঘবকেও সরি বলে আর বলে যে তার দাদা আসলে এসব ডিজার্ভ করে না, তিনি অনেক বেশি সম্মানের একজন মানুষ। এবার রাঘব বাড়ি ফিরে রেণুকাকে বলে, আমি দাদার লোন পরিশোধ করব, আমি চাই না দাদাকে নিয়ে কেউ আজে বাজে কথা বলুক,
তার বাবা তখন বলে, তুমি আগে শহরে যাও, কাজে ফেরো, এখানে থেকে তোমার কোনো লাভ নেই। রাঘব তখন বলে, বাবা আমি দাদার সম্পর্কে খারাপ কথা শুনতে চাই না, তাই আমাকে আমার কাজটা করতে দাও। তো রাতে রাঘবকে নিয়ে বাইজুরা আসে নদীর পাড়ে সময় কাটাতে। সেখানে বাইজুকে রাঘব জিজ্ঞেস করে, ওই সুজান সিং দাদার বিষয়ে এভাবে কথা বলেছিল কেন? বাইজু বলে, আরে ভাই, সে হচ্ছে একটা হিংসুটে বদমাইশ লোক। দাদাজির গ্রাম প্রধান হওয়ার পদ নেয়ার পেছনে সে পড়েছিল, আর সে গ্রামের লোকদেরকে মিথ্যা ছড়িয়ে বলেছিল যে দাদুর মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়েছে তো সেই জন্য, তাই তার বদলে তাকে যেন গ্রাম প্রধান বানানো হয়। এবার এই সব কথায় রাঘবের তো খুব খারাপ লাগে, আর সে বুঝতে পারে তার দাদু কত কিছু সহ্য করেছেন। সেদিন রাতে বাড়ি ফেরার পর তার বাবা বলে, তুমি টিকিট কাটবে আর মুম্বাই ফেরত যাবে, এখানে থাকার জন্য তুমি ফিরে আসনি, বুঝলে? রাঘব বলে, আমি কাল লোন ফেরত দিয়ে তারপর চলে যাব। তো পরদিনই রাঘব আসে গিরিধারীকে লোন ক্লিয়ার করতে। সে চেকে সাইন করেও দেয়। তখনই গিরিধারী বলে, দেখলেন, আমি আগেই ওনাকে বলেছিলাম ছেলে অথবা নাতিকে বলে টাকা নিয়ে আসুন, কিন্তু উনার সে কি নীতি? রাঘব জিজ্ঞেস করে, কিসের নীতি? গিরিধারী বলেন, উনি আমাকে বলতেন, এই মাটি আমাকে 70 বছর লালন পালন করেছে, এখন যখন আমাকে ফসল দিচ্ছে না, তখন আমি স্বার্থপরের মতো নাতির থেকে টাকা এনে এই মাটিকে অপমান করব নাকি? লোন দেওয়ার হলে আমি এই মাটির ফসল থেকেই দিব। তো আপনার দাদা এরকম বোকা বোকা কথা বলতেন? আপনিই বলুন তো, জীবন কি সিনেমা নাকি যেমন ডায়লগ দিবেন? এইসব বলে গিরিধারী খুব হাসে সুদর্শনকে নিয়ে। রাঘব তখন ওই চেকটা ছিঁড়ে বলে, আমি লোন এখন দিব না। গিরিধারী তখন রেগে যায় আর বলে, আপনিও কি আপনার দাদার মতো মূর্খ আর পাগল নাকি? রাঘব তখন গিরিধারীকে মারধর করতে শুরু করে। গিরিধারী বলে, সারা গ্রাম এই সুদর্শনকে মূর্খই বলে, মাথা খারাপও বলে, আর এখন দেখছি তার নাতিও পাগল। এই কে আছো? পুলিশকে ডাকো তো, একজন ব্যাংক কর্মচারীর গায়ে হাত তুলছে। তো এরপরই দেখা যায় রাঘবকে তার বাবা পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনে। পথে রাঘব দেখে গিরিধারী তার দাদার ছবি টাঙিয়ে সেখানে লিখেছে যে সুদর্শন একজন ব্যাংকের টাকা লুটকারী। তো এরপরই অশোক অর্থাৎ রাঘবের বাবা এসে রেণুকাকে বলে, তুমি একে জিজ্ঞেস করো তো মা, সে অফিস গিয়ে গিরিধারীর সাথে মারামারি কেন করলো? রাঘব তখন বলতে থাকে, বারবার সে দাদুর ব্যাপারে উল্টোপাল্টা বলবে আর আমি চুপ থাকবো, মারবো না? অশোক বলে, তার মানে যে এসব বলবে তুই তাকেই কি মারবি? রাঘব বলে, হ্যাঁ আমি মারবো। তারপর রাঘব আরো বলতে থাকে, আমি লোন রিপে করব না। অশোক বলে, মানে কি? রাঘব তখন বলে, আমাকে গিরিধারী বলল দাদু লোন রিপে করেনি, কারণ তিনি চাইছিলেন নিজের জমির ফসল থেকে তিনি টাকা দিবেন, আর এটা উনি ওনার মাটিকে সম্মান জানানোর জন্য ভেবেছিলেন। তাই আমিও দাদুর সিদ্ধান্তকেই সম্মান করতে চাই। গ্রামের সবাই দাদুকে বোকা ভাবে, কিন্তু আমি প্রমাণ করব দাদুই সঠিক ছিলেন। দাদু এতটুকু রেসপেক্ট তো ডিজার্ভ করেন বাবা। অশোক বলে, হ্যাঁ করেন, কিন্তু আমাকে বলো তুমি ওনার ইচ্ছে কিভাবে পূরণ করবে? রাঘব বলে, আমি জানি না, আমি ভেবেছি আমি কিছুদিন গ্রামে থাকবো আর কৃষির ব্যাপারে জানবো। অশোক তখন বলতে থাকে, তুমি কেন এইসব শিখতে যাবে? এইসব সামলানোর জন্য বাইজু, মাহো এরা আছে তো, আর এখানে থেকে এইসব করলে শহরের চাকরি কে করবে, নাকি সেটা ছেড়ে দিবে? রাঘব বলে, চাকরি ছাড়বো না, আমি বসের থেকে অনুমতি নিয়ে এখানে রিসার্চ করব, হোম অফিস করব, আর বাইজু মাহুকেও হেল্প করব। অশোক বলে, বাইজু মাহু নিজেদের কাজ নিজেরা বুঝে নিবে, তোমাকে এসবের মধ্যে পড়তে হবে না রাঘব। কিন্তু রাঘব তো তার সিদ্ধান্তেই অটল। এবার পরদিনই তো অশোক আর সুধা শহরে ফিরে যায়। যাওয়ার আগে সে রাঘবকে বলে, আমি সাধারণ একজন লোক হয়ে খুব গর্ববোধ করি যখন তোমার কথা বলি, কারণ তুমি নিজের কষ্টে শহরে একটা জায়গা তৈরি করেছো, তাই নিজের সেই কষ্টের তৈরি করা সব অর্জন এখানে নষ্ট করো না। কেন বুঝতে পারো না যে এখানে খেতে কিচ্ছু বাকি নেই আর? কিন্তু রাঘব তো এখানে থাকারই সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর দেখা যায় রাঘব দেখা করতে আসে স্তুতির সাথে। স্তুতি তো নতুন বাসায় শিফট করার জন্য সব রেডি করছিল। তখন রাঘব এসে বলে তাকে কিছুদিন গ্রামে থাকতে হবে, তাই সে এই মুহূর্তে শিফট হতে পারবে না। স্তুতি তো খুব রেগে যায় আর বলে, আমি তোমার জন্য আমার এত টাকার জব ছেড়ে মুম্বাই এসেছি, আর তুমি এই কাহিনী নিয়েই পড়ে আছো। রাঘব বলে, দেখো স্তুতি, এটা আমার দাদুর সম্মানের প্রশ্ন, আমাকে একবার তো চেষ্টা করতেই হবে। স্তুতি বলে, তুমি 1000 চেষ্টা করলেও পারবে না, কারণ কৃষি সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মাঝখানে তুমি আমার লাইফটা খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছো। রাঘব তো তাও কিচ্ছু শোনে না। সে এবার গ্রামে ফেরার পথে কৃষি সম্পর্কে অনলাইনে কিছু রিসার্চ করে। সে শশা সম্পর্কে জানতে চায়। তার দাদু এই শশাই ফলাতে চাইছিলেন ওনার ক্ষেতে, তাই রাঘব সেটা দিয়েই শুরু করবে ভাবে। গ্রামে এসে দেখে তার দাদার পোস্টার লাগানো হচ্ছে। রাঘব তখন ওই লোককে টাকা দিয়ে বলে, আমি যেন আর দাদুর পোস্টার না দেখি। এরপরই পরদিন সে মাহ এবং বাইজুর সাথে আসে রঞ্জনের কাছে। রঞ্জন তো মডার্ন ফার্মিং এর সম্পর্কে জানতো, তাই সে তার কাছে শিখতে আসে। কিন্তু রঞ্জন তাকে শুধু বলে যে কোন বীজ থেকে কোন চারা হবে। রাঘব তখন বলে, আমি এসেছি এটা জানতে যে আমার ক্ষেতে ফসল কম হয় কেন, তার সমাধান আমাকে বলে দাও। রঞ্জন তখন বলতে থাকে, আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, আর যাও তো যাও, আমার মাথা এখন খারাপ করো না তো। রাঘব তো এভাবে বেশ কয়েকটা জায়গায় যায়,
কিন্তু এই সম্পর্কে কিছুই জানতে পারে না। এবার রাঘব ঠিকঠাক মতো এখানে বসে অনলাইন মিটিংও করতে পারছিল না, তাই তাদের ক্লায়েন্টও রেগে চলে যায়। সেজন্য রাঘবকে তার বস বেশ বকাবকি করে আর বলে, তুমি আমাকে বলেছিলে গ্রামে কাজ করতে সমস্যা হবে না, কিন্তু এখন তো আমরা নেটওয়ার্কের জন্য তোমার কথাই শুনতে পাচ্ছি না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, যদি এইসব ঠিক না করো তাহলে খুব আফসোস করতে হবে। এবার রাঘবকে তার দাদি রেণুকা বলে, কাল যেহেতু গ্রামে ক্রাতিকা ম্যাডাম মিটিং করতে আসবেন, তখন তুমি চলে যেও সেখানে। মডার্ন ফার্মিং সম্পর্কে ওনার থেকে ভালো কেউ তোমায় সাহায্য করতে পারবে না। তো পরদিনই মিটিংয়ে ক্রাতিকা বলে যে আপনাদের সবার কাজ বাড়তে চলেছে, আপনাদের সবার গ্রামে 1 লাখ গাছ লাগানোর টাস্ক দেয়া হলো। গ্রাম প্রধান সুজান বলে, ম্যাডাম আপনি কি আমাদের সাথে মজা করছেন? ক্রাতিকা তো তখন রেগে যায় আর বলে, আসলে সরকার আমাকে মজা করার জন্য বেতন দেয় না, আর আমার মনে হয় আপনিও মজা শোনার জন্য বেতন পান না, তাই যা বলছি তা মন দিয়ে শুনুন। এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন সেটা জানেন কোথাকার? রাঘব বলে, ইউরোপের কোথাও হবে। ক্রাতিকা বলে, না, এটা আমাদেরই দেশের একটা গ্রাম। এই গ্রাম একসময় খুব খরায় ভুগেছে, কিন্তু তারপর সেখানের গ্রাম প্রধান সবাইকে মিলে লাখ লাখ গাছ লাগায়, পুকুর খননের মাধ্যমে তাদের পানির চাহিদা মেটায়। আর আজ সেখানে 80 পরিবারের মধ্যে 80টা পরিবারই চাষের মাধ্যমে লাখপতি হয়েছে। তো আমাদের মধ্যেও সেই পরিবর্তন আনা সম্ভব যদি আমরা চেষ্টা করে যাই। রাঘবের কাছে ক্রাতিকার কথাগুলো খুব ভালো লাগে, তাই সে এসে ক্রাতিকাকে বলে, আমি আসলে মডার্ন ফার্মিং এর ব্যাপারে অনেক রিসার্চ করেছি, তবে কিছুই বুঝতে পারছি না। তুমি যদি কাউকে জানো যে আমায় হেল্প করতে পারবে তাহলে কি একটু বলবে? ক্রাতিকা বলে, এমনিতে তো অনেকেই ভালো কাজ করছেন, কিন্তু তোমার উচিত মিস্টার অজয়ের সাথে দেখা করা, উনি এই ফিল্ডে খুব ভালো। এবার রাঘব আর মাহুরা চলে আসে অজয়ের সাথে দেখা করতে। অজয়কে দেখে মাহু বলে, আপনাকে দেখে কৃষক মনেই হচ্ছে না, প্যান্ট শার্ট পরে আছেন আর এত বড় বড় ক্ষেত ফসলও করছেন। বাহ। অজয় বলে, কৃষক হলেই যে মাটি নিয়ে গায়ে ঘুরতে হবে ব্যাপারটা এমন নয়, এক একজনের চলার ধরন এক এক রকম হতে পারে, আর আমি ইঞ্জিনিয়ারিং এর জব ছেড়ে এখানে কৃষি কাজ করছি। মাহু তখন বলতে থাকে, কি বলছেন, তাই নাকি? অজয় বলে, হ্যাঁ, যখন আমি কৃষিকাজ করে নিজের মালিক নিজে হতে পারবো তখন চাকরি করে অন্যের চাকর কেন হতে যাব? রাঘব বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। অজয়ের পর বলতে থাকে, লকডাউনের পর এই সব শুরু করি আমি, আর এখন একা আমার ফ্যামিলি চলে এমন নয়, বরং আরো 50টা ফ্যামিলির দায়িত্ব আমি নিতে পারছি। রাঘব এসব শুনে বলে, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন আমি কি করে শুরু করব সব, আর কোথা থেকে শুরু করব? অজয় বলে, তুমি প্রথমে তোমার ক্ষেতের মাটি নিয়ে কৃষি সেন্টারে যাও, আর সেখানে গিয়ে ডাক্তার সাহিনের সাথে দেখা করো, খুব ভালো ব্যক্তি উনি, আমার গুরু ছিলেন। রাঘব তখন তাকে থ্যাঙ্কস জানায় আর বলে, আপনি একটু ব্যবস্থা করে দিয়েন। অজয় বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমি করে দিব। তখনই রাঘবের কাছে কল আসে রেণুকার, আর সে বলে, রাঘব গিরিধারী এসেছে, অনেক লোক নিয়ে এসেছে, আর সে জমিও মাপছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি আয়। রাঘব জলদি এসে তখন গিরিধারীকে বলে, এসব কি করছিস তুই? জমি কি তোর বাবার? গিরিধারী বলে, না স্যার, জমি তো আপনারই বাবার, আমি তো শুধু মেপে দেখেছি যে আমাদের ব্যাংক লোনের টাকা এই জমি দিয়ে উঠবে কিনা। সেদিন রাতে সুজান এসে রাঘব আর রেণুকাকে বলে, আরে আপনাদের বলেছি বেশি স্মার্ট হতে যাবেন না, আপনারা লোন দিতে না পারলে আমার থেকে সুদের উপর নিয়ে নিন। রেণুকা বলে, আমাদের এখন তো প্রয়োজন নেই, যদি কখনো প্রয়োজন হয় আমরা বলে দিব, এবার আপনি আসতে পারেন। তো সুজান যাওয়ার পরই রাঘব রেণুকাকে বলে, দাদি তুমি চিন্তা করো না, আমি ওই গিরিধারীর পা ভেঙে দিব যদি জমিতে আবারও পা রাখে। রেণুকা বলে, মারপিটের প্রয়োজন নেই, নিজের কাজে ফোকাস রাখো, আর বলো তুমি কি মডার্ন ফার্মিং এর ব্যাপারে জানতে পেরেছ? রাঘব বলে, আমি ওই জমির মাটি টেস্টের জন্য যাব কাল। রেণুকা বলতে থাকে, তাহলে ঠিক আছে, দেখো করে কি ফলাফল হয়। তো এবার ডাক্তার সাহিনী মাটি টেস্ট করে রাঘবকে বলে, যেই মাটিতে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার ইউজ করায় মাটি চাল ডাল চাষের অযোগ্য হয়ে পড়েছে। রাঘব তখন অবাক হয়ে বলে, তাহলে এর সমাধান কি? ডাক্তার সাহিনী বলে, তোমরা চাইলে ফুল চাষ করতে পারো, তারপর বিভিন্ন রকমের সবজি। মাহু আর বাইজু তখন বলে, তাহলে কি আমরা ফুলের সাথে সবজি মিশিয়ে খাবার খাবো? ডাক্তার সাহিনী বলে, আরে আমি কি মজা করছি মনে হচ্ছে, এসব কি ধরনের কথা? মানুষ তো ফুল চাষ করেও লাখ লাখ টাকা ইনকাম করছে। তো এবার বাইরে এসে মাহু আর বাইজু রাঘবকে বলে, ভাই আপনি শহরে ফিরে যান, কারণ এই জমিতে চাল ডালই চাষ হয়ে এসেছে, আর চাল ডাল ছাড়া আমরা না খেয়ে মরে যাব, ফুল আমাদের পেটের খিদে মেটাতে পারবে না। রাঘব বলে, তোমরা কি শোনোনি ফুল চাষ করে টাকা ইনকাম করা সম্ভব? মা বলে, এসব সরকারের অফিসারদের মিথ্যা কাহিনী ছাড়া আর কিছুই নয়, তারা তো অ্যাওয়ার্ড পাবে আর আমাদেরকে চালের বদলে ফুল চাষ ধরিয়ে দিবে, আমরা এসব করব না, আপনি ফিরে যান ভাই। রাঘব তখন তাদের আর কিছুই বলে না,
সেদিন রাতে রাঘব একটু চেক করে দেখে যে স্তুতি কোনো রিপ্লাই দিল কিনা, কিন্তু সে তো কোনো রিপ্লাই দেয়নি। এরপরই রাঘব তার কোম্পানির ইমেইলে লগ ইন করতে যায়, কিন্তু সেটাও পারে না। এরপরই সে কল করে জানতে পারে তাকে কিছু না জানিয়ে এই জব থেকে আউট করা হয়েছে। রাঘব তখন খুব মন খারাপ করে শুয়ে থাকে আর তার দাদিকে বলে, দাদি, মাহ আর বাইজু আমার কথা শুনছে না, স্তুতি আমার সাথে কথা বলছে না, আর আমি যদি এভাবেই হেরে যেতে থাকি তাহলে আমার জমি আমি কিভাবে ফেরাবো? রেণুকা বলে, আমার নাতির থেকে বড় কিছু নয়, এই যে তুমি আমার জন্য চেষ্টা করছো এটাই অনেক। আর তোমরা এই যে আজকালকার বাচ্চারা, তোমাদের কাছে সবকিছুই দ্রুত চাই, কিন্তু সবকিছুতে একটু সময় দিতে হয় কোনো কিছু অর্জন করতে হলে। রাঘব তখন জিজ্ঞেস করে, মানে? রেণুকা বলে, মানে হচ্ছে সবকিছু সঠিক সময় হলেই আসে। এ ধরো একটা গাছে যদি তুমি দিনভর পানি দিতে থাকো তাহলে কি সেটা একদিনে বড় হয়ে যাবে? না, উল্টো সেটা পচে মারা যাবে। তাই ধীরে ধীরে একটু একটু করে সময় নিয়ে পানি দিতে হবে, যাতে করে সেই গাছ সঠিক সময়ে ফল দেয়। আমার কথা বুঝেছো? এবার যাও, গিয়ে মাহু বাইজুর সাথে কথা বলো, তাদেরকে বোঝাতে চেষ্টা করো। তো এরপরই রাঘব এসে বাইজু মাহুকে বলে, দেখো, আমি একটা চেষ্টা করতে চাই, আমি জানি যদি আমরা অসফল হই তাহলে অনেক লস হবে, কারণ আমার তো এমনিতেও জব চলে গেছে। এবার বলো, আমাকে কি সিরিয়াস মনে হচ্ছে না? তাই তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে হেল্প করো, আমি একা পারবো না। আর আমি কথা দিচ্ছি এসব লোন দেওয়ার পর তোমাদের শহরে জব পাওয়ার ব্যবস্থাও করে দিব। মাহু আর বাইজু তো তখন সরি বলে যে তাদের ভুল হয়ে গেছে, গতকাল এভাবে কথা বলাটা তাদের উচিত হয়নি। এবার তাদের ফুল চাষের জন্য বায়ো ফার্টিলাইজার লাগবে। রাঘব সেটা আনতে দোকানে আসে, কিন্তু দোকানদার এই সরকারি জিনিসও টাকা দিয়ে বিক্রি করছিল। রাঘব তো সাথে সাথে এর প্রতিবাদ করে, এইসব তো সরকারের, তাহলে সে টাকা দিবে কেন? দোকানদার বলে, তাহলে যাও সরকারের কাছ থেকেই আনো। রাঘব তার এইসব আচরণ দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি আচরণ করছেন? আমি কিন্তু অভিযোগ করব আপনার নামে। দোকানদার তাও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যান যান, করুন, আমার তাতে কি? তখনই পেছন থেকে একজন ঘোমটা দেওয়া মহিলা বলে, আচ্ছা আপনি অভিযোগ করেন তো, এসব বন্ধ হওয়া দরকার। রাঘব তো তখনই কল করে ক্রাতিকার কাছে, আর দেখা যায় কলটা এই ঘোমটা দেয়া মহিলার কাছেই আসে। সবাই তো অবাক হয়ে যায়। মহিলা ঘোমটা খুলতেই দোকানদার তো ম্যাডাম ম্যাডাম করে মাফ চায়। তা আসলে ক্রাতিকা এভাবেই ছদ্মবেশে রেইড করতে আসে, আর এই দোকানদারের দোকানও বন্ধ করে দেয়। এরপর সে রাঘবকে থ্যাঙ্কস জানায় এভাবে প্রতিবাদ করার জন্য। সবাই এভাবে প্রতিবাদী হয়ে উঠলে কেউ আর অপরাধ করতে পারবে না। তো রাঘব বলতে থাকে, আপনি আমায় এত হেল্প করেছেন, আর আমি আপনাকে বাড়িতে কিছু খাওয়ার জন্য বলতে পারিনি, তাই আপনি প্লিজ সময় করে চলে আসবেন, বাসার কিছু খেয়ে যাবেন। ক্রাতিকা তখন বলে, এসবের প্রয়োজন নেই, কিন্তু আপনি এভাবে বলছেন যখন, আমি তাহলে চেষ্টা করব। এবার রাঘব, মাহু আর বাইজু মিলে চাষ শুরু করে। বেশ কিছুদিন পর সেখানে চারাও উঠে আসে। এবার ফুল আসার অপেক্ষায় তারা। এরপরই দেখা যায় রাতের বেলা ক্রাতিকা আসে রাঘবদের বাড়ি খেতে। রেণুকার খাবার খেয়ে তো সে বেশ প্রশংসা করে, তাই রেণুকা কিছু খাবার ক্রাতিকার মায়ের জন্যও দিয়ে দেয়। রাঘব তখন ক্রাতিকাকে বলে, তোমার কি এখানেই প্রথম পোস্টিং? ক্রাতিকা জানায়, না, এটা আমার প্রথম পোস্টিং না, প্রথম হয়েছিল কানপুর, আর এখানে পানিশমেন্ট পোস্টিং। যদিও আমার তো লটারি লাগার ফিল হয়, এখানে আমার খুব ভালো লাগে। রাঘব তখন জিজ্ঞেস করে, এতই পছন্দ করো এই গ্রামকে? ক্রাতিকা বলে, হ্যাঁ, আমার কাছে একটা শান্তির জায়গা এই গ্রাম। এখানে আসার পর মনে হয়েছে আমি আমার ছোটবেলায় ফিরে এসেছি। তো আমি সত্যি খুব ভালোবাসি এই জায়গাটাকে। রাঘব বলে, বুঝতে পারছি। ক্রাতিকা তখন বলে, আর তোমার সম্পর্কে অজয় খুব প্রশংসা করেছে। আমি তো খুব হ্যাপি হব আবারও যদি তোমায় হেল্প করতে পারি। যে কোনো দরকারে তুমি আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো পরদিনই গ্রামে আসে স্তুতি, আর তাকে দেখেই তো রাঘব অনেক খুশি হয়ে যায়। রাতে তারা একসাথে খাবার খায় আর সময়ও কাটায়। কিন্তু পরদিন সকালেই হঠাৎ করে মাহু আর বাইজু চিৎকার করে ওঠে আর বলে, খেতে গরু ঢুকেছে, সব খেয়ে ফেলবে, তাই জলদি যেতে হবে। রাঘব তো দৌড়ে গিয়ে দেখে সব শেষ। তখন একজন চাচা বলে, এই কাজ তো সুজানেরই। রাঘব তখন বলে, কিন্তু আমি তার কি ক্ষতি করেছি? চাচা বলে, সুদর্শন নতুন কিছু করতে চাইছিল, আর এখন তুমিও একই কাজ করছো, তাই সে এসব করেছে। বাইজু বলে, হ্যাঁ ঠিক বলেছেন চাচা, যদি ভাই তোমার দেখা দেখি ছোট ছোট কৃষকরা নিজের ক্ষেত চাষ করা শুরু করে, তাহলে সুজানের ক্ষেতে কে চাকরের মতো কাজ করবে? তাই সে এসব করেছে। লোকটা অনেক বেশি খারাপ। তো স্তুতি রাঘবকে বলে, তুমি চিন্তা করো না, আমরা লোন দিয়েই ফিরে যাব। তুমি তো জানো আমরা লোন দিতে পারবো। রাঘব বলে, বিষয়টা লোনের টাকার নয়, তুমি ভেবে দেখো, আমার তো মাত্র কয়েকদিনের কষ্টের ফসল নষ্ট হয়েছে, তাতেই আমার এত খারাপ লাগছে। এখন এই জায়গায় আমার দাদুর বছরের পর বছরের কষ্টের ফসল নষ্ট হয়েছে।
ওনার কতটা কষ্ট হয়েছে তা তো আমি ভাবতেই পারছি না। স্তুতি এসব শুনে বলে, তাহলে আমি কিছুদিন ছুটি নিয়ে নেই, তোমাকে এভাবে একা রেখে যেতে ইচ্ছে করছে না। রাঘব বলে, চিন্তা করো না, তুমি ফিরে যাও আর নিজের জবটা করো, আমি ঠিক থাকবো। স্তুতি তখন বলতে থাকে, আমি জানি তুমি যখন কিছু ভেবে নাও করবে তখন তুমি সেটা করেই ছাড়বে। তো তারপরই রাঘব আবারও সব শুরু থেকে শুরু করে। সে চারদিকে ভালো করে খুঁটি পুঁতে দেয়। এদিকে ক্রাতিকা তাকে নিজের বাড়ি খাবারের জন্য ইনভাইট করে। এর মধ্যে আবার রাঘবকে সুজান এসে আবারও খোঁচা দিয়ে কথা বলে। সে বলে, তোমার দাদা তো বয়সের ভারে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তো অল্প বয়সেই হয়ে গেছো। রাঘব তো এসব পাত্তাই দেয় না, উল্টো তার মজা করে বিদায় করে দেয়। এদিকে ক্রাতিকাকে তার অ্যাসিস্ট্যান্ট চারান একটা নিউজ দেখায়, যেখানে একটা গ্রামের সব ক্ষেত নষ্ট হয়ে যায় কীটপতঙ্গের আক্রমণে। আর এই কৃষকরা তো কোনো অ্যাডভাইস নিতেও চায় না, তাই আরো অসম্ভব হয়ে যায় ক্ষতি আটকানো। আজ রাঘবের গাছে ফুল ফুটেছে, তাই রাঘব তার কাছের মানুষ স্তুতিকে দেখানোর জন্য তাকে কল করে। কিন্তু স্তুতি বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, এখন কেন কল করেছো? এটা কি সময় হলো কল করার? রাঘব বলে, দেখো না আমি তোমাকে কি দেখাচ্ছি, কত সুন্দর না? স্তুতি বলে, এখন 6টা বাজে আর তুমি আমাকে কল দিয়ে এসব বলছো? রাঘব বলে, সরি, আমি বুঝতে পারিনি স্তুতি, আমি তো এখানে সকালে উঠে যাই, তাই তোমাকে কল দিয়ে ফেলেছি। স্তুতি তখন বলে, হ্যাঁ তুমি সকালে উঠো ঠিক আছে, আমি তো সকালে উঠি না, তাই না? রাঘব পরে আবারও তাকে সরি বলে কল রেখে দেয়। তো আজ গ্রামে মাইকিং করা হয়, যদি গ্রামে আসা ঘাস ফড়িং 1 কেজি করে কেউ ধরতে পারে তাহলে প্রতি কেজির বদলে একটা করে বিয়ার দেয়া হবে। আসলে এরা তো এমনিতে কিছু শুনতো না, তাই ক্রাতিকা এই বিয়ার দেওয়ার প্ল্যানটা করে, যাতে অন্য গ্রাম থেকে তাদের গ্রামে ছুটে আসা ঘাস ফড়িং তাদের ফসল নষ্ট করতে না পারে। তো দেখা যায় এই কথা শুনে মাহ বাইজু এরা চলে যায় সেই ঘাস ফড়িং ধরতে। সবাই তো 1 কেজি 2 কেজি করে এভাবে ধরতে থাকে, আর তারা পুরো 22 কেজি ঘাস ফড়িং ধরে আনে, আর 22টা বিয়ারও পায় আর বেশ পার্টি করে। তারপরে পরদিন রাঘব ইনভাইট পেয়ে চলে আসে ক্রাতিকার বাড়ি। ক্রাতিকার মা তো ভেবেছিল তার মেয়ে অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই সে বেশ খুশি হয়ে যায়। তো আসলেই দেখা যায় ক্রাতিকা মনে মনে রাঘবকে পছন্দ করে ফেলে, কিন্তু সেটা সে কাউকে বলে না। রাঘব তখন তাদের এখানে খাবার খেয়ে খুব প্রশংসা করতে থাকে। তারপরে রাঘবকে নিয়ে বাইরে গার্ডেন এরিয়ায় বসে ক্রাতিকা। রাঘব তখন ক্রাতিকাকে ধন্যবাদ জানায় আর বলে, সত্যি তুমি যদি না থাকতে তাহলে আমি এইসব করতেই পারতাম না, তুমি আমাকে অনেক হেল্প করেছো, তুমি আমাকে এই গ্রাম সম্পর্কে বুঝতে অনেক সহায়তা করেছো, তোমাকে অনেক থ্যাঙ্কস ক্রাতিকা। তখন ক্রাতিকা বলে, দেখো আমি আমার যা সঠিক মনে হয়েছে তাই করেছি, আমি বিশ্বাস করি একদিন না একদিন এই গ্রামের ভবিষ্যৎ বদলাবে আর সেই সাথে সারা দেশের কৃষকদেরও উন্নতি হবে। রাঘব বলে, তুমি সত্যিই খুব ভালো, অনেক সুন্দর করে কথাও বলতে পারো। এসব শুনে তো ক্রাতিকাও খুশি হয়ে যায়। এবার রাতে রাঘবকে তার HR অমিত কল করে আর বলে, তুমি অফিসের ল্যাপটপ ফেরত দাও, না হলে কিন্তু আমরা সেটার টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কাটবো। রাঘবের তো খুবই রাগ হয়ে যায় আর সে বলে, তোর যা খুশি তাই কর, আমি 16 ঘন্টা করে কাজ করেছি, কাজের টাইম ছাড়াও কাজ করেছি, বাসায় যাইনি, অফিসেই থেকেছি, আর আজ 2বার কি কল ডিসকানেক্ট হয়েছে, তোরা আমাকে না বলে জব থেকেই বের করে দিলি, তাহলে এখন তোদের যা ইচ্ছা তাই কর, আমাকে কল দিয়ে আর বিরক্ত করলে কিন্তু ভালো হবে না। তো রাঘবের এইসব কথা রেণুকা শুনে ফেলে। সে এবার রাঘবকে বলে, এভাবে রাগের মাথায় জব ছাড়তে নেই, যাই সমস্যা হয়েছে তা মিটিয়ে নাও, যা হয়েছে তার জন্য সরি বলে দাও, তাহলেই তো হয়ে গেল। রাঘব তখন বলে, কেন সরি বলবো, এই অফিসে আমি 6 বছর খেয়ে না খেয়ে কাজ করেছি, নিজের দিকে কখনো তাকানোর সময় আমি নিজেকে দেইনি, আর তারা কি করলো, 2 মিনিট সময় নিল না আমাকে জব থেকে বের করতে। আমি গত 2 বছর ধরে আমার আর স্তুতির বিয়ে হোল্ড করে রেখেছিলাম, কারণ আমি কাজে ফোকাস করব বলে। তোমার সার্জারির সময় আসতে পারিনি বসের ক্যাম্পেইন ক্র্যাক করব বলে, দাদুর রিচুয়ালেও আমি থাকতে পারিনি নেটওয়ার্ক থাকবে না বলে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক আমি এখন আর ফিরব না, অনেক হয়েছে। এবার রাতে হঠাৎ করেই প্রচুর ভারী বৃষ্টিপাত শুরু হয়। রাঘব তখন মেহুকে কল করে জানতে পারে, যদি এইভাবে বৃষ্টি চলে তাহলে তো সব শেষ হয়ে যাবে। রাঘব তখন বৃষ্টির মধ্যেই দৌড়ে গিয়ে তার ক্ষেত আগলে রাখার চেষ্টা করে, কিন্তু বৃষ্টি কি আর তার হাতের মুঠোয় থাকবে? তার চোখের সামনে তার কষ্টের সব ফসল ভেসে যেতে থাকে। আর একই সময়ে মুম্বাইয়ে বসে কফি হাতে নিয়ে ছবি তোলে স্তুতি আর পোস্ট করে #মুম্বাইরেন, #মাদার নেচার। আর এইদিকে এই বৃষ্টি রাঘবের কান্নার কারণ হয়ে যায়।
রাঘব তো সব হারিয়ে সর্বশান্ত হয়ে বসে থাকে। তার তখন মনে পড়তে থাকে সবার বলা কটাক্ষগুলো যে তুই পারবি না। এই সব কথা তার বারবার মনে পড়ছিল। রাঘব তখন ভাবতে বাধ্য হয় তাহলে কি সে সত্যিই পারবে না? সত্যিই কি সে হেরে গেল? আর কতবার হারলে জেতা সম্ভব? এবার রাঘব বাড়ি এসে তার ব্যাগপত্র গুছিয়ে নেয় আর স্তুতিকে মেসেজে বলে আমি চলে আসছি বাসায়, অনেক হয়েছে, আর পারবো না। রেণুকা তখন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, সব ঠিক আছে তো? রাঘব বলে আমি এসব পারবো না দাদি, তুমি এই চেকটা গিরিধারীকে দিয়ে দাও। রেণুকা তখন বলে আমি এটা নিতে পারবো না। রাঘব বলে সব দোষ আমার দাদি, আমার জন্য তোমাদের এত কিছু সহ্য করতে হলো, সব আমার জেদের জন্য। আর আমার হয়ে মাহু বাইজুকে সরি বলে দিও, আমার সাহস হচ্ছে না তাদের সামনে যাওয়ার। তো এবার রাঘব যাওয়ার পথে গ্রামের মাহাতো চাচা তাকে ডেকে বলে এখানে এসে বসো, তোমার দাদার খুব পছন্দ ছিল এখানে বসে ড্রিঙ্ক করা। রাঘব তখন বলে দাদা কখনো ড্রিঙ্ক করতেন না। মাহাতো বলে করেছিলেন, যে রাতে তোমায় অনেক কল করেছিলেন সেই রাতে। রাঘব বলে আপনি কি জানেন দাদা আমাকে কেন এতবার কল করেছিলেন? মাহাতো বলে হ্যাঁ জানি। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাহাতোকে রাঘবের দাদা সুদর্শন বলে আমি নতুন কিছু করে হেরে যাব বলে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি যদি আমি হেরে যাই তাহলে আমার গ্রামের কৃষকরা নতুন কিছু করতে 10 বার ভাববে, আর হয়তো বা করবেই না। আমি আজকাল ইন্টারনেটের মাধ্যমে কিছু শেখার চেষ্টা তো করছি, কিন্তু বয়সের কারণে পারছি না। মাঝে মাঝে ভাবি রাঘবকে কল করে কিছুদিনের জন্য গ্রামে ডাকি, আর সে যদি আমাকে কিছু টেকনিক্যাল জিনিস সম্পর্কে শিখিয়ে দিত তাহলে আমি হারতাম না, কিন্তু সেও তো ব্যস্ত থাকে। মাহাতো তখন বলে ব্যস্ত না, বরং সে সুখে আছে। কে চাইবে গ্রামে এসে কষ্ট করতে? কবে শেষবার এসেছিল মনে আছে? সুদর্শন বলে না, সে তো বিজি থাকে, না হলে আসতো। মাহাতো তখন জিজ্ঞেস করে কল করে? সুদর্শন বলে হ্যাঁ অবশ্যই কল করে। মাহাতো বলে তাই নাকি? তাহলে আমার সামনে কল করে দেখাও, আমিও দেখতে চাই সে তোমার কল রিসিভ করে কিনা। সুদর্শন বলে হ্যাঁ আমি এখনই কল করছি, দেখবে সে রিসিভ করবে। আমার কল সে এড়িয়ে যেতেই পারে না। তারপরে সুদর্শন কল করেছিল, কিন্তু রাঘব তো আর কল রিসিভ করে না। বেচারা সেদিন খুব বেশি কষ্ট পায়। তো এই সব কিছু জানার পর রাঘব ফিরে আসে তার দাদির কাছে। রেণুকাকে রাঘব বলে তুমি সব জানতে যে দাদু কেন আমাকে কল করেছিল, তাই না? তাহলে আমাকে বললে না কেন? রেণুকা বলে আমি আসলে চাইনি তোমার উপর কোনো চাপ দিতে, আমায় মাফ করে দিও। রাঘব বলে কেন? আমাকে তুমি নিজের পরিবার ভাবো তো, তাই না? তাহলে আর কোনো চিন্তা নয়, আমি আর যাচ্ছি না যতক্ষণ না দাদুর সব ইচ্ছা আমি পূরণ করছি। ওইদিকে তো স্তুতি মেসেজ করে যায় যে কবে আসছো, কোথায় আছো, আর কতক্ষণ, কিন্তু রাঘব তো গ্রামেই থেকে যায়। আর এবার রাঘব তার জমির পানি সেচার কাজ শুরু করে। তাকে গ্রামের বাকি কৃষকরাও হেল্প করে। সে পরে ক্রাতিকাকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি হার মানব না, তো তুমি আমাকে কি বলতে পারবে কিভাবে এই আবহাওয়ার সাথে লড়বো? ক্রাতিকা বলে একটা উপায় আছে টেকনোলজির, যার মাধ্যমে তুমি এটা পারবে। এই যে এটা হচ্ছে পলি হাউস, যেখানে সবকিছু নিজের কন্ট্রোলে থাকতে পারে, আর একটু খরচ বেশি, কিন্তু একবার তুমি এটা সেট করতে পারলে আর সমস্যাতে পড়তে হবে না। আমি তোমায় কালই পলি হাউস দেখাতে নিয়ে যাব, ঠিক আছে? রাঘব তখন বলে ওকে থ্যাঙ্কস। হ্যাঁ। তো রাঘব সেখান থেকে এসেই স্তুতিকে কল করে আর তাকে জানায় সে ফিরছে না। স্তুতি তো এটা শুনে রেগে যায় আর বলে তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি এত কিছুর আয়োজন করেছি তুমি আসবে বলে, আর তুমি আমার সাথে নাটক শুরু করেছো। এ কথা বলেই সে কল কেটে দেয়, আর কথা বলে না। তো পরদিনই দেখা যায় রাঘব চলে আসে ডাক্তার সাহিনীর সাথে দেখা করতে। তার একটা পলি হাউস আছে। রাঘব তো সেটা দেখে বেশ ইমপ্রেসড হয়, আর এটা বানাতে খরচ হবে 3 মিলিয়ন, তবে তা 3 বছরেই উঠে যাবে। এরপর তো লাভই লাভ হবে, একবার ইনভেস্টমেন্টে লাইফ টাইম মুনাফা বলে পলি হাউসকে। এবার রাঘবকে ডাক্তার সাহিনী বলে টাকা না থাকলে লোন নিতে, সরকার হেল্পও করবে। তো রাঘব তখন তার কথায় লোন নিতে চায়, তবে মাহু আর বাইজু মানা করে, কারণ এমনিতেই 15 লাখ লোন ঝুলে আছে, তার উপর আবার রিস্ক নেওয়া ঠিক হবে বলে তারা মনে করছে না। রাঘব বলে আমাকে বিশ্বাস করো, আমরা এত কিছু সহ্য করে এতদূর যখন এসেছি তখন শেষটা দেখেই ফিরবো। তো তারপরেই রাঘব স্তুতিকে ফুল পাঠিয়ে কল করে আর সরিও বলে, আর সে ওয়াদা করে সবকিছু ঠিক করে দিবে। স্তুতিও তাকে বলে আর ফাইট না করতে। এবার পলি হাউস তৈরি করা শুরু করে রাঘবরা। রাঘব পলি হাউসে কি কি রোপণ করবে আর কিভাবে পলি হাউস হচ্ছে সব ডিটেলসে গল্প করে স্তুতির সাথে, কিন্তু স্তুতি কিছুটা বিরক্তই হচ্ছিল, তবে সেটা সে রাঘবকে বলে না। এবার পলি হাউস তৈরি হয়ে যায় আর রাঘবও একটু শান্তি পায়। কেটে যায় 2 মাস। রাঘব তার গাছের মন প্রাণ দিয়ে যত্ন করে। এদিকে স্তুতি জানতে পারে রাঘবের জব চলে গেছে 2 মাস, আর সে অফিসিয়াল ল্যাপটপও জমা দেয়নি। সে যদি আরো লেট করে তাহলে তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে, তাই সে অন্য কোথাও জবও পাবে না। এই সবকিছু নিয়ে স্তুতি খুব রেগে যায় আর রাঘবকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন তো বন্ধ ছিল। এরপরে স্তুতি দেখে নোটিশ এসেছে 30 লাখ লোনের।
কিছুক্ষণ পরই কল রিসিভ করে রাঘব। স্তুতি জিজ্ঞেস করে, রাঘব তুমি জব হারিয়েছ, অথচ আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তুমি আগেও মিথ্যা বলেছ, আমি তোমাকে মাফ করেছি, কিন্তু এইবার বেশিই করে ফেলেছ তুমি। রাঘব বলে, দেখো আমি বলার চেষ্টা করেছি, কিন্তু সময় পাইনি। স্তুতি বলে, মিথ্যা বলবে না, তুমি আমাকে বলনি কারণ ভেবেছ আমি ওভার রিয়াক্ট করব। তুমি আমাকে আসলে এরকমই ভাবো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আদৌ ফিরবে? রাঘব তখন চুপ করে থাকে। স্তুতি বলে, আমি জানতাম, আমি আসলে একাই এই সম্পর্ক বাঁচাতে ফাইট করছি। রাঘব বলতে থাকে, দেখো সম্পর্ক বাঁচানোর কথা আসছে কেন? আমি আর তুমি একে অপরকে ভালোবাসি, আর এরকম ছোটখাটো ঝগড়া তো হতেই পারে, তাই বলে সম্পর্ক শেষ হবে কেন? স্তুতি বলে, কিসের ভালোবাসা? তুমি আর আমি এখন বন্ধু পর্যন্ত না, তাই তো তুমি আমাকে কিছু জানাও না। তখনই সেখানে গিরিধারী এসে ঝামেলা করে, আর রাঘব কথা শেষ না করেই তার সাথে ঝগড়া করতে চলে যায়। স্তুতিও তখন সম্পর্ক শেষ বলে কলটা কেটে দেয়। এবার কিছুদিন পর রাঘবের ফুল গাছে প্রথম প্রজাপতি বসে, কারণ সেখানে ফুল ফুটেছে। রাঘব তো দৌড়ে তার দাদিকে নিয়ে আসে। তার দাদিও ফুল দেখে খুশিতে কান্নাই করে দেয়, বলে তাহলে অবশেষে আমার নাতি কৃষক হয়েই গেছে। বাইজু আর মাহু দেখেও অনেক খুশি হয় আর বলে, পার্টি দেই ভাই আমরা। রাঘব তখন বলে, চলো আমরা আজ খেলবো আর সুজানকে বোঝাবো আমরা সব পারি। আমি শহরে থাকলেও নিজের মাটিকে ভুলিনি। এবার তারা সারাদিন খুব এনজয় করে। তারপর তাদের ফুল সম্পূর্ণ ফুটে যাওয়ার পর তারা কিছু ফুল মার্কেটে নিয়ে আসে বিক্রি করার জন্য। তবে সেখানে তো 1 কেজি বলছিল মাত্র 50 টাকা করে। যা শুনে রাঘব বলে, কি বলছেন কি? এইসব ফুল এক একটা মুম্বাইয়ে বিক্রি হয় 50 টাকা করে, আর আপনি বলছেন 1 কেজি 50? আমরা এত কমে বিক্রি করব না। মাহো আর বাইজু বলছিল, ভাই বিক্রি করে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। রাঘব তাদের বলতে থাকে, না আমরা কমে বিক্রি করব না। সারাদিন মার্কেট ঘুরে তারা আবারও ফিরে আসে। তখন মাহো আর বাইজু ঝগড়া করে রাঘবের সাথে। রাঘব বলে যে আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা ভাবনা করি তাহলে বড় কিছু করতে পারবো না, তাই আমরা এই ফুলের ন্যায্য দাম ছাড়া বিক্রিও করব না। মাও তখন বলে, ভাই আপনার কাছে 5 থেকে 10 হাজার কিচ্ছু না, কিন্তু আমাদের জন্য অনেক। রাঘব বলে, না তোমরা এসব বিক্রি করবে না। মাহু বাইজু বলে, তাহলে আমরা আমাদের ভাগ বিক্রি করতে যাব। রাঘব তো এবার অনেক বকাবকি করে, তাই মাহু আর বাইজু রেগে ফুল রেখেই চলে যায়। এবার রাঘব কিছু ফুল নিয়ে আসে কৃতিকার সাথে দেখা করতে। কৃতিকা বলে, বাহ আমার খুব পছন্দ গোলাপ, আমি চাই এগুলো কখনোই যেন নষ্ট না হয়। রাঘব বলতে থাকে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ন্যায্য দাম দিচ্ছে না কেউ। কৃতিকা তখন জিজ্ঞেস করে, কেন তুমি লোকাল মার্কেটে কেন গিয়েছো? তুমি মডার্ন ফার্মার তাই না? আমি তো ভেবেছিলাম তুমি তোমার ফসলও মডার্ন পথেই সেল করবে। রাঘব তো বুঝতে পারে না, সে জিজ্ঞেস করে, মানে? কৃতিকা বলে, মানে হচ্ছে তুমি মুম্বাইয়ে বুকে কিনেছ একটা, জানো কত বিক্রি হয়? রাঘব বলে, হ্যাঁ দেখেছি তো, কম করে হলেও 2000 করে রাখতো তারা। কৃতিকা বলে, এবার বলো তোমার কি করা উচিত? রাঘব তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমারও মডার্ন একটা পথ খুঁজতে হবে। রাঘব তো এত খুশি হয় যে সে কৃতিকাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত ভালো আইডিয়া কোথা থেকে পাও বলো তো? যাক আমি আসছি এখন। কৃতিকা বলতে থাকে, ডিনার খেয়ে যাও। রাঘব বলে, না না, আমি কাজ করে তোমার সাথে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব করব। এরপরই সে তার একজন পুরাতন ক্লায়েন্টকে কল করে আর তাকে এই ব্যাপারে একটা বিজনেসের আইডিয়া দিতেই সে রাজি হয়ে যায়। পরদিন রাঘবের বাবা এসে লোন শোধ করে এই কাহিনী শেষ করতে চায়, কিন্তু রাঘব এসে চেকটা ছিঁড়ে ফেলে আর তার বাবাকে বলে, তুমি খবরদার আমার আর দাদুর মাঝে আসবে না। অশোক বলে, মানে? রাঘব বলতে থাকে, আমাকে দাদু লালন পালন করে বড় করেছেন, তুমি না, তুমি তো টাকার জন্য আমায় ফেলে চলে গিয়েছিলে। তারপর যখন দাদা দাদু আমার মা বাবা হয়ে উঠলো তখনই আবার এসে আমাকে জোর করে শহরে নিয়ে গেলে, তাই বলছি এবার আর আমার আর দাদুর মাঝে এসো না। অশোক বলতে থাকে, তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে গিয়েছিলাম তোমায় রেখে? আমার কি তোমার কথা মনে পড়েনি? আমি আর তোমার মা দিন গুনেছি কবে কিছু টাকা সেভ করব আর তোমার কাছে ফিরবো। আজকের ভবিষ্যতের জন্য আমি তখন সব ত্যাগ করেছিলাম, বুঝলে তুমি? রাঘব বলে, বাবা সব বাদ দাও, আর একটা কথা মনে রাখো, আগের মতো আর পৃথিবী নেই। মানুষের জন্য কাজের সুযোগ বাড়ছে নানাভাবে, আর আমি কথা দিচ্ছি আমি হারবো না, আমায় কিছু সময় দাও। তারপরে রাতের বেলা দেখা যায় রাঘব মাহু আর বাইজুকে এসে সরি বলে আর তাদের বুঝিয়ে বলে যে আমরা আমাদের ফুল এইভাবে মার্কেটে গিয়ে বিক্রি করব না, বরং আমরা মুম্বাইয়ের বড় বড় কোম্পানিতে সেল করব। আর এই হচ্ছে তোমাদের কার্ড, তোমরা আমার বিজনেস পার্টনার হয়েই থাকবে, নিজেকে কখনো ছোট ভাববে না। তারাও তো এবার রাজি হয়ে যায়। এরপরে তারা মুম্বাইয়ে শালিনীর সাথে মিটিং এ জয়েন করে। তার সাথে দেখা করার পর সে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। সে বলে, আমার অনেক বড় সাপ্লাইয়ার আছে, তোমার যা বলার জলদি বলো। রাঘব এরপর বলা শুরু করে তার জমি সম্পর্কে, কিন্তু শালিনীর তাও মন ভরে না। তাই পরে রাঘব বলে, যেভাবে ম্যাডাম আপনি ছোট থেকে আজ এত বড় হয়েছেন, সেভাবে আমি বিশ্বাস করি একদিন আমাদের জীবনেও ম্যাজিক হবে আর আমরাও বড় হব। শালিনীর এই কথাটাই ভালো লাগে, তাই সে বলে, ঠিক আছে, প্রতি মাসে 10 কুইন্টাল ফুল সাপ্লাই করতে হবে, যদি সেটা না পারো তাহলে কন্ট্রাক্ট ক্যান্সেল। এখন রাঘবরা ভাবছিল এটা কিভাবে করবে, কারণ তাদের তো এত বড় সাপ্লাই দেওয়ার অবস্থা এই মুহূর্তে নেই, কিন্তু রাঘব বলে সে পারবে।
এবার বাইরে এসে মাহু বলে, কিভাবে বললেন পারবেন? আপনি জানেন তো কত সাপ্লাই করতে হবে? রাঘব বলে, হ্যাঁ আমি খুব ভালো করেই জানি, আমাদের হাতে সময় তো আছে তাই না? আপাতত খুশি হয়ে যাও, এত বড় একটা কোম্পানির ডিল আমাদের হাতে রয়েছে, আর তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। এরপরই রাঘব আসে স্তুতির সাথে দেখা করতে। সে তাকে সরিও বলে, স্তুতিও মেনে নেয়। রাঘব তাকে জানায় যে তার প্রকৃত সুখ আসলে গ্রামেই ছিল। এতগুলো বছর সে বোকার মতো শহরে দৌড়ে ঝাপটে শেষ করেছে। স্তুতি তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি ফিরবে না? রাঘব বলে, না, কিন্তু আমি তোমার প্রয়োজনে সবসময় আছি। তো এদিকে মাহু আর বাইজুকে জব অফার করে আখিলেশ। মাহু আর বাইজুর এতদিন জবের প্রয়োজন হলেও তারা এখন রাঘবের বিশ্বাস ভাঙতে রাজি হয় না, তাই তারা পরিষ্কার তাকে না করে দেয়। এরপরই তারা তিনজন গ্রামে ফিরে আসে। রেণুকা আর অশোক জানতে চায় কেমন হয়েছে মিটিং। রাঘব তার দাদিকে বলে, দাদি খুব ভালো হয়েছে মিটিং। এটা শুনে তো অশোক আর রেণুকা দুজনেই খুশি হয়ে যায়। এবার রাতের বেলা গিরিধার একজনকে নিয়ে আসে জমি বিক্রি করার জন্য, আর রাঘবদেরকে শুক্রবার পর্যন্ত সময় দেয়, কারণ সেদিন জমি নিলামে উঠবে। পরদিনই রাঘব মাহু আর বাইজুকে বলে, আমরা গিরিধারকে জবাব দিব, তবে দাদুর ইচ্ছে পূরণ করে। দাদু ভয় পেত এই গ্রামের কৃষকরা নতুন কিছু করতে চাইবে না, তাই আমরা তাদেরকে একত্রে আনবো। মাহু আর বাইজু বলে, এটা কিভাবে সম্ভব? তারা তো আমাদের পাগল ভাবে। রাঘব বলে, যারাই নতুন কিছু করে তারাই পাগলের ট্যাগ পায়, তাই এসব চিন্তা বাদ দাও। এবার রাঘব দেখা করে ক্রাতিকার সাথে, তার কাছে সবটা শেয়ার করে। ক্রাতিকাও তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এবার মাইকিং করে খাবারের লোভ, কাজের লোভ দেখিয়ে সবাইকে এক করে ক্রাতিকা। আর সেখানে রাঘব সহ অজয় নিজেদের মডার্ন ফার্মিং এর ব্যাপারে বলে, কিন্তু গ্রামের লোকদের উস্কে দেয় সুজান, তাই তারাও সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে আসে শালিনীর কোম্পানির গাড়ি তাদের ফুলের সাপ্লাই নিতে। আর এবার গ্রামের সবারই বিশ্বাস হয় যে তারা চাইলে তাদের ফসল ডাবল দামেরও বেশি টাকায় বিক্রি করতে পারবে, আর তাদের ফসল হাটে গিয়ে বিক্রি করতে হবে না, বরং গাড়ি এসে নিয়ে যাবে। এবার তো গ্রামের সবাই এক হয়ে যায় রাঘবের সাথে, আর এইভাবে তাদের কোম্পানিও তৈরি হয়ে যায়, যার নাম আপনি মিট্টি। রাঘব কিছু মাস পর তার দাদার ইচ্ছে অনুযায়ী এই জমির ফসল থেকে লোনও পরিশোধ করে দেয়, আর বাইরে এসে তার দাদিকে দেখায় যে তার দাদার বড় বিলবোর্ডে ছবি, যেখানে লেখা ছিল তাদের কোম্পানির নাম। তার দাদি তো খুশিতে কান্নাই করে ফেলে। সে বলে, আমি ভেবেছিলাম যে যেই ছেলে একবার শহরে যায় সে আর গ্রামে ফেরে না, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম আজ। তো কিছুক্ষণ পরই সেখানে মাহু আর বাইজুও আসে। তারা সবাই আজ অনেক বেশি খুশি ছিল, আর এই সবকিছু দেখে রাঘব অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে চেষ্টা থাকলে আর পরিশ্রম করলে মানুষ যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, সময় একটু বেশি লাগে, তবে সফলতা অবশ্যই আসে। যাকে, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।